প্রতিদিন আন্তর্জাতিক সীমান্ত পার হয়ে কোটি কোটি বিদেশি টাকা ডিজিটাল মাধ্যমে ভারতের মাটিতে এসে পৌঁছচ্ছে। আপাত দৃষ্টিতে এই টাকাগুলো আসে মানব কল্যাণ, শিক্ষা কিংবা স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নের নামে। কিন্তু আপনি কি জানেন, এই বিপুল পরিমাণ অর্থের একটি নির্দিষ্ট অংশ অত্যন্ত গোপনে ব্যবহার করা হচ্ছে ভারতের অভ্যন্তরীণ স্থিতিশীলতা নষ্ট করতে? ইন্টেলিজেন্স রিপোর্ট অনুযায়ী কিছু ভুয়ো এনজিও বা সেল অর্গানাইজেশনকে হাতিয়ার করে এই টাকা ডাইভার্ট করা হচ্ছিল দেশের জনসংখ্যাগত ভারসাম্য পরিবর্তন, জোরপূর্বক ধর্মান্তকরণ এবং বিভিন্ন জাতীয় উন্নয়নমূলক প্রকল্পের বিরুদ্ধে কৃত্রিম গণ আন্দোলন গড়ে তোলার পেছনে। বিগত কয়েক বছরে ভারত সরকার এই আর্থিক সীমান্তকে সুরক্ষিত করতে একের পর এক পদক্ষেপ নিয়েছে। তারই ধারাবাহিকতায় গত 25শে মার্চ 2026 লোকসভায় পেশ করা হয় ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যামেন্ডমেন্ট বিল 2026। যদিও বিলটি নিয়ে সংসদে তীব্র বিতর্ক চলছে এবং এটি এখনও আইন হিসাবে চূড়ান্ত পাস হয়নি, কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রক গত 22শে জুন 2026 FCR এর নতুন সংশোধিত নিয়মাবলী বা রুলস ইতিমধ্যেই জারি করে দিয়েছে। অর্থাৎ স্ক্রিনিং এবং কড়াকড়ির প্রক্রিয়া ইতিমধ্যেই দেশ জুড়ে কার্যকর। আজকে আমরা এই ভিডিওটিতে অত্যন্ত সহজ ভাষায় বিশ্লেষণ করব কি এই FCR আইন, 2026 সালে এই নতুন সংশোধনীতে কি বড় পরিবর্তন আনা হচ্ছে এবং কিভাবে এটি অবৈধ ফান্ডিং ও নির্দিষ্ট কিছু মিশনারি গ্রুপের বেআইনি কার্যক্রমকে চিরতরে স্তব্ধ করে দিতে চলেছে। এই পুরো বিষয়টি গভীরভাবে বুঝতে হলে আমাদের প্রথমে পিছিয়ে যেতে হবে ইতিহাসে। FCR, যার পুরো নাম ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যাক্ট, এটি কোনো নতুন আইন নয়। 1976 সালে, অর্থাৎ দেশে যখন জরুরি অবস্থা বা ইমার্জেন্সি চলছিল, তৎকালীন ইন্দিরা গান্ধী সরকার প্রথম এই আইনটি প্রবর্তন করে। সেই সময়ে বিশ্ব রাজনীতিতে কোল্ড ওয়ার বা স্নায়ুযুদ্ধ চলছিল। ভারতের আশঙ্কা ছিল যে আমেরিকার CIA বা সোভিয়েত ইউনিয়নের KGBর মতো বিদেশি গোয়েন্দা সংস্থাগুলো বিপুল পরিমাণ অর্থ ঢেলে ভারতের নির্বাচন, রাজনীতি এবং সংবাদ মাধ্যম ও বুদ্ধিজীবীর সমাজকে প্রভাবিত করতে পারে। তাই দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে এই কঠোর আইন আনা হয়। এরপর সময়ের সাথে সাথে এই আইনের রূপ বদলায়। 2010 সালে মনমোহন সিং সরকারের আমলে আইনটিতে বড়সড় সংশোধন আনা হয়। সেখানে নিয়ম করা হয় যে কোনো রাজনৈতিক দল, বিচারক, সরকারি কর্মচারী বা সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত ব্যক্তিরা বিদেশ থেকে কোনো ধরনের আর্থিক অনুদান নিতে পারবেন না। এনজিওদের জন্য FCR রেজিস্ট্রেশনের মেয়াদ 5 বছর নির্দিষ্ট করে দেওয়া হয় এবং প্রতি 5 বছরে সেই লাইসেন্স রিনিউ করা বাধ্যতামূলক করা হয়। কিন্তু আসল মাস্টার স্ট্রোক আসে 2020 সালের সংশোধনীতে। মোদী সরকারের 2020 সালে FCR আইনকে এতটাই কঠোর করে দেয় যে বহু ভুয়ো এনজিওর ব্যবসা বন্ধ হয়ে যায়। 2020 সালের প্রধান 3টি নিয়ম ছিল: 1. বিদেশ থেকে আসা সমস্ত টাকা ভারতের অন্য কোনো ছোট এনজিওকে সাবগ্র্যান্ট বা ভাগ করে দেওয়া যাবে না। 2. প্রশাসনিক খরচের সীমা 50% থেকে কমিয়ে 20% করা হয়, যাতে টাকা শুধু বিলাসিতায় খরচা না হয়ে আসল মাটিতে কাজ হয়। 3. সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যেটা ভারত কোনো প্রান্তের এনজিও হোক না কেন, তাদের বিদেশি ফান্ড শুধুমাত্র দিল্লির স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার মেইন ব্রাঞ্চের একটি নির্দিষ্ট অ্যাকাউন্টেই আসতে হবে। এর ফলে সরকারের পক্ষে প্রতিটা ট্রানজ্যাকশনের ওপর রিয়েল টাইম নজরদারি চালানো সহজ হয়ে যায়। 2020 সালের কড়া নিয়মের পরেও কিছু চতুর সংস্থা আইনের একটি বড় ফাঁকফোকর বা লুফল বের করে নিয়েছিল। একে বলা হতো অ্যাসেট পার্কিং। মনে করুন, একটি এনজিও বিগত 10 বছরে বিদেশ থেকে প্রায় 100 কোটি টাকা পেয়েছে। এবার সেই টাকা দিয়ে তারা বড় বড় চ্যারিটি ট্রাস্টের নামে জমি কিনেছে, বিলাসবহুল ঘর বা স্কুল বানিয়েছে এবং দামি দামি গাড়ি কিনেছে। এবার কোনো বেআইনি কাজের জন্য যদি স্বরাষ্ট্রমন্ত্রক সেই এনজিওর FCR লাইসেন্স বাতিলও করে দিত, তাহলেও ওই কোটি কোটি টাকার সম্পত্তি কিন্তু সেই এনজিওর কর্মকর্তাদের নিয়ন্ত্রণেই থেকে যেত। তারা সেই সম্পত্তি বিক্রি করে দিতে পারতো বা অন্য কোনো উপায়ে ব্যবহার করতে পারতো। অর্থাৎ সোর্স বন্ধ হয়ে গেলেও পুরনো অবৈধ সম্পদ কিন্তু তাদের হাতেই রয়ে যাচ্ছিল।
2026 সালের এই নতুন সংশোধনী বিল এই লুফহোলটিকে একেবারে গোড়া থেকে উপড়ে ফেলেছে। এই বিলের প্রধান দুটি অস্ত্র হলো, এক, ডেজিগনেটেড অথরিটি ও সম্পত্তি বাজেয়াপ্তকরণ। অর্থাৎ নতুন বিলের ধারা অনুযায়ী কোনো এনজিওর এফসিআরএ রেজিস্ট্রেশন যদি কোনো কারণে বাতিল হয়, সাময়িকভাবে স্থগিত হয় কিংবা সংস্থাটি যদি নিজেই লাইসেন্স সারেন্ডার করে, তবে সেই মুহূর্ত থেকে বিদেশি ফান্ডে তৈরি হওয়া তাদের সমস্ত স্থাবর ও অস্থাবর সম্পত্তির ওপর থেকে তারা অধিকার হারাবে এবং সরকার একটি বিশেষ ডেজিগনেটেড অথরিটি বা নির্দিষ্ট কর্তৃপক্ষ গঠন করবে। এই সরকারি কর্তৃপক্ষ ওই এনজিওর সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট, জমি, বাড়ি ও গাড়ির দায়িত্ব নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেবে। সরকার চাইলে সেই সম্পত্তি জনস্বার্থে অন্য কোনো সৎ সংস্থাকে দিয়ে দিতে পারবে অথবা তা নিলাম করে সরকারি তহবিলে টাকা জমা করতে পারে। 2, ব্যক্তিগত ফৌজদারি দায়বদ্ধতা। অর্থাৎ আগে কোনো আর্থিক অনিয়ম বা জালিয়াতি হলে আইনি ব্যবস্থা নেওয়া হতো শুধুমাত্র এনজিও নামক সংস্থাটির বিরুদ্ধে, ব্যক্তি বিশেষরা আড়ালে থেকে যেতেন। কিন্তু 2026 সালের বিলে স্পষ্ট বলা হয়েছে যে এনজিওর কোনো গরমিল ধরা পড়লে তার পেছনে থাকা মূল পরিচালনাকারী, ট্রাস্টি বা প্রধান কর্মকর্তাদের সরাসরি ব্যক্তিগতভাবে দায়ী করা হবে। তাদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা BNS অনুযায়ী ফৌজদারি মামলা রুজু হবে এবং তাদের ব্যক্তিগত সম্পত্তিও ক্রোক করা হতে পারে। এর ফলে ডামি ডাইরেক্টর বা বেনামি সংস্থা চালানোর প্রবণতা সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে। এই ধরনের কঠোর আইনি সংশোধনের পর স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন ওঠে যে সংবিধান কি এনজিও বা নাগরিকদের এই অধিকার দেয় না? এই প্রশ্নের চূড়ান্ত মীমাংসা হয়েছে ভারতের সর্বোচ্চ আদালতে 2022 সালে হওয়া একটি ঐতিহাসিক মামলায়, যার নাম নোয়েল হারপার বনাম ইউনিয়ন অফ ইন্ডিয়া। সুপ্রিম কোর্টে এফসিআরএ 2020 সালের সমস্ত কঠোর নিয়মকে সম্পূর্ণ বৈধ এবং সাংবিধানিক বলে ঘোষণা করে। সুপ্রিম কোর্টের 3 বিচারপতির বেঞ্চ তাদের রায়ে অত্যন্ত স্পষ্ট ভাষায় 3টি গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন, যা 2026 সালের এই নতুন বিলটিরও প্রধান আইনি ভিত্তি। প্রথমত, বিদেশ থেকে অনুদান বা ফান্ড পাওয়া কোনো নাগরিকের বা সংস্থার মৌলিক অধিকার হতে পারে না। এটি সম্পূর্ণভাবে রাষ্ট্রের নীতি এবং সুবিধার উপর নির্ভরশীল। দ্বিতীয়ত, সর্বোচ্চ আদালত বলে অনিয়ন্ত্রিত বিদেশি টাকা কোনো দেশের রাজনৈতিক সিদ্ধান্ত এবং সামাজিক স্থিতিশীলতাকে সম্পূর্ণ ধ্বংস করে দিতে পারে। তাই জাতীয় সুরক্ষার স্বার্থে সরকার বিদেশি টাকার ওপর 100% কড়াকড়ি করতেই পারে। তৃতীয়ত, সুপ্রিম কোর্ট স্পষ্ট করে বলে দেয় যে যদি কোনো এনজিও সততার সাথে কাজ করতে চায়, তবে দিল্লির স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ায় অ্যাকাউন্ট খোলা বা সরকারের কাছে খরচের হিসাব দেওয়া তাদের কাছে কোনো জটিল কাজ হতে পারে না। সুপ্রিম কোর্টের এই শক্তিশালী রায়ের পিঠের ওপর ভর করেই ভারত সরকার 2026 সালে এই আইনকে আরও এক ধাপ কঠোর করার সাহস পেয়েছে। কারণ আইনি পরিভাষায় দেশের সার্বভৌমত্ব রক্ষা করা যে কোনো সরকারের প্রথম এবং প্রধান দায়িত্ব। এবার আসা যাক এই আইনের সবচেয়ে সংবেদনশীল এবং সবচেয়ে আলোচিত অধ্যায়, খ্রিস্টান মিশনারি এবং আন্তর্জাতিক ইভাঞ্জেলিক্যাল গ্রুপগুলোর ওপর এর প্রভাব। ভারতে শত শত বছর ধরে মিশনারি সংস্থাগুলো শিক্ষা এবং চিকিৎসার ক্ষেত্রে কাজ করছে, কিন্তু গত 1 দশকে স্বরাষ্ট্র মন্ত্রক এবং কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলোর তদন্তে কিছু মারাত্মক তথ্য সামনে আসে। দেখা যায় বিদেশ থেকে দাতব্য কাজ বা দরিদ্র কল্যাণের নামে আসা ফান্ডের একটা বড় অংশ আসলে ব্যবহার করা হচ্ছে সুপরিকল্পিত এবং প্রলোভনমূলক ধর্মান্তকরণের নেটওয়ার্ক চালাতে। বিশেষ করে ভারতের পিছিয়ে পড়া উপজাতি এলাকা এবং গ্রামীণ বেল্টে গরিব মানুষকে আর্থিক সাহায্য, নিখরচায় শিক্ষা বা চিকিৎসার টোপ দিয়ে ধর্মান্তরিত করার অভিযোগ ওঠে। অনেক ক্ষেত্রে এই বিদেশি টাকায় এমন কিছু লিটারেচার বা প্রচার পুস্তিকা ছাপা হতো যা ভারতের সনাতন সংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতির বিরুদ্ধে বিদ্বেষ ছড়াতো। 2026 সালের এই নতুন আইন কিভাবে এদের ওপর কার্যকারী প্রভাব ফেলবে তা বুঝতে হলে আমাদের 3টি পয়েন্ট দেখতে হবে। প্রথমত, এন্ড ইউজ ভেরিফিকেশন। নতুন নিয়মে এফসিআরএ পোর্টালকে এআই এবং রিয়েল টাইম অডিটিংয়ের সাথে যুক্ত করা হয়েছে। যদি কোনো মিশনারি গ্রুপ বিদেশ থেকে অনগ্রসর শিশুদের শিক্ষার জন্য ফান্ড আনে, তবে প্রতিটা পয়সা কোথায় খরচ হচ্ছে তার ডিজিটাল রসিদ আপলোড করতে হবে।
যদি দেখা যায় যে টাকা স্কুলের খাতার বদলে কোনো ধর্মীয় প্রচার বা পুস্তিকা ছাপাতে বা কোনো ধর্মীয় সমাবেশে আয়োজন করতে খরচ হচ্ছে, তবে সেটাকে ইউটিলাইজেশন মিসম্যাচ বলে ধরা হবে এবং তৎক্ষণাৎ অ্যাকাউন্টটি ফ্রিজ করে দেওয়া হবে। দ্বিতীয়ত, পরিকাঠামোগত ব্লকেজ। অনেক সময় দেখা গেছে লাইসেন্স বাতিল হওয়ার পরেও মিশনারি সংস্থাগুলো তাদের পুরনো চার্চ বা প্রার্থনা হলের পরিকাঠামো ব্যবহার করে ধর্মান্তকরণের কাজ চালিয়ে যেত। কিন্তু 2026 সালের সম্পত্তি বাজেয়াপ্তকরণের আইনের ফলে লাইসেন্স বাতিল হওয়া মাত্রই সেই সমস্ত ভবন ও পরিকাঠামো সরকারি সিলমোহরের অধীনে চলে যাবে। অর্থাৎ বেআইনি প্রচার চালানোর কোনো শারীরিক বা ভৌগোলিক কেন্দ্রই তাদের হাতে অবশিষ্ট থাকবে না। তৃতীয়ত, ফরেন ডোনার ব্ল্যাকলিস্টিং। আমেরিকা বা ইউরোপের যে সমস্ত বড় চ্যারিটি অর্গানাইজেশন ভারতের মাটিতে এই ধরনের নির্দিষ্ট এজেন্ডা চালিত সংস্থাগুলিকে ব্যাক করে তাদের ডিরেক্ট প্রায়র পারমিশন ক্যাটাগরিতে ফেলে দেওয়া হচ্ছে। অর্থাৎ তারা ভারতে 1 টাকাও পাঠাতে পারবে না যতক্ষণ না স্বরাষ্ট্র মন্ত্রক প্রতিটা ট্রানজ্যাকশান ম্যানুয়ালি স্ক্রিন করে সবুজ সংকেত দিচ্ছে। স্বাভাবিকভাবেই এই ধরনের কঠোর আইনের আরও একটি ভালো দিকও রয়েছে। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই পদক্ষেপ ভারতের অর্থনৈতিক ও সামাজিক সুরক্ষার জন্য অপরিহার্য ছিল। কোনো সার্বভৌম রাষ্ট্রই তার মাটিতে বিদেশি টাকার জোরে ডেমোগ্রাফিক পরিবর্তন বা আভ্যন্তরীণ বিশৃঙ্খলা মেনে নিতে পারে না। এই বিল পাসের মাধ্যমে ভারতের আর্থিক ব্যবস্থা আরও স্বচ্ছ হবে এবং আন্তর্জাতিক মঞ্চে ভারতের রেটিং উন্নত হবে। পরিশেষে বলা যায় 2026 সালের FCRA সংশোধনী ভারতের এনজিও সেক্টরের ইতিহাসে একটি বড় টার্নিং পয়েন্ট হয়ে উঠবে। বিদেশি অনুদান পাওয়া কোনো মৌলিক অধিকার নয়, এটি রাষ্ট্র প্রদত্ত একটি বিশেষ সুবিধা মাত্র। সরকার এই নীতিটি স্পষ্ট করে দিল। আসন্ন সংসদ অধিবেশনে এই বিলটি যখন চূড়ান্ত আইনের রূপ নেবে, তখন ভারতের সামাজিক ও আইনি মানচিত্র আরও বদলে যাবে। সৎ এবং স্বচ্ছ সংস্থার জন্য ভারতের দরজা সবসময় খোলা, কিন্তু সমাজসেবার মুখোশ পরে যারা ভারতের ভিত দুর্বল করতে চায় তাদের জন্য এই নতুন আইন একটা চূড়ান্ত চেকমেট। এই বিষয়ে আপনার কি মতামত? কঠোর আইনি নিয়ন্ত্রণ কি সত্যিই প্রয়োজনীয়, নাকি এতে সৎ এনজিওদের কাজে বাধা আসবে? কমেন্ট সেকশনে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানান। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কাউকে বলতে গেলে শেয়ার করুন, আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটিতে ক্লিক করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।